সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ও রাজবংশী ভাষা সংস্কৃতির পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা আজকের ক্লাসে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানার গদ্যাংশের একটি প্রশ্ন ধরে আজকে আলোচনা করব। তার আগে আমার বাংলা গ্রন্থের যে কয়েকটা রচনাংশ আমাদের পাঠ্য রয়েছে সে বিষয়ে একটু হালকা করে আলোচনা করা যেতে পারে। তো আমরা প্রথমেই জানবো যে আমার বাংলা যে গ্রন্থ, সেই আমার বাংলা আমাদের পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি অসাধারণ গদ্য গ্রন্থ। অসাধারণ কেন বলছি? গ্রন্থটি সুভাষ মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতার একটা পরিচয় কিন্তু এখানে আমরা পেয়ে যাই। এখানে কি রয়েছে? এখানে যেমন রয়েছে জনজাতির কথা, রয়েছে খেটে খাওয়া সাধারণ অসহায় মানুষের জীবন যন্ত্রণার কথা। সুভাষ মুখোপাধ্যায় আসলে একটা পরিযায়ী মন নিয়ে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে ভ্রমণ করেছেন। তিনি দেখেছেন রাজনৈতিক নেতারা যতই দেশের মঙ্গলের কথা বলুন না কেন, দেশ ভালো নেই। যে মানুষ এক মুঠো খেতে পায় না, সে মানুষের কাছে স্বাধীনতার কোনো অর্থ নেই। এরা সবাই যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আরণ্যক উপন্যাস রয়েছে, সেই আরণ্যক উপন্যাসের যে ভানুমতির মতো অনেকটা। আমার বাংলা প্রতিটি রচনার মধ্যে আমরা দেখব যে বাংলার সাধারণ মানুষ, গা-গঞ্জ, ক্ষেত-খামার, কারখানা, খনি, পাহাড়তলি, সমতল, এক কথায় শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার পরিচয় ফুটে উঠেছে। বঞ্চিত, নিপীড়িত মানুষের জীবন যন্ত্রণাকে উপলব্ধি করেছেন আমাদের সুভাষ মুখোপাধ্যায় এবং তাদের পাশে তিনি দাঁড়াতে চেয়েছেন। বাংলার ডাক শুনে তিনি কত জায়গায় যে ছুটে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন, তার জন্যই তো তাকে সাধারণত পদাতিক কবি বলা হয়। কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই আমার বাংলা গ্রন্থের আহ, অনেকগুলো লেখা রয়েছে ঠিকই, কিন্তু আমাদের যে অংশগুলো আমাদের পড়তে হবে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো তোমাদের প্রত্যেকেরই বইয়ে রয়েছে, স্টার মার্ক দেওয়া রয়েছে। তার মধ্যে যেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি, যে এই যে ভূমিকা অংশ দেখতে পাচ্ছ, গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি, কলের কলকাতা ও হাত বাড়াও। এখান থেকে একটু বলে নিই। এখান থেকে 5 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হয়, আর কোনো এমসিকিউ বা এসিকিউ কোনো প্রশ্ন এখান থেকে থাকে না। সে যাই হোক, এখানে যে ভূমিকা অংশ রয়েছে, আ তারপরে গারোপার প্রত্যেকটা জায়গা থেকে একটু হালকা করে আ আলোচনা করলেই সহজেই আমরা বুঝতে পারবো যে আমার বাংলা সামগ্রিকভাবে আ কোন জিনিসগুলো ফুটে উঠতে পারে। তো আমার বাংলায় যে ১ম যে ভূমিকা অংশটা রয়েছে, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অংশটা। ভূমিকা অংশেই তোমরা দেখতে পাবে যে এখানে আ তোমাদের বইয়ে রয়েছে, প্রত্যেকেরই পড়া উচিত। এটা অবশ্যই দরকার। এখান থেকেও প্রশ্ন হতে পারে। দেখবে যে আমরা সাধারণত কেন কোনো বইয়ের একটা সাধারণত ভূমিকা মানে থাকে না। কিন্তু এক্ষেত্রে লেখক যে বইটি লিখছেন সেক্ষেত্রে তিনি কিন্তু ভূমিকা একটা দেওয়ার চেষ্টা করেছেন। কেন তিনি দিলেন সেটা কিন্তু তোমরা যদি একটু পড়ো, গভীরভাবে যদি পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, আমার বাংলা গ্রন্থটি যে ১ম প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ১৯৫১, আর তিনি কিন্তু ভূমিকা অংশটা লিখছেন সেটা হচ্ছে ১৯৬১ খ্রিস্টাব্দে। তো গ্রন্থটির ভূমিকা লিখছেন তিনি সেই সময়। চিরাচরিত তথ্য ছাড়াও ভূমিকা অংশ অতিরিক্ত বেশ কিছু বিষয়ে সংযোজন তিনি করেছেন। বিশেষ করে স্বাধীনতা পূর্ববর্তী সময় আর স্বাধীনতা পরবর্তী সময়ের যোগসূত্র এই ভূমিকা অংশে কিন্তু লক্ষ্য করা যায়। পরবর্তী পর্যায়ে মুক্তি সংগ্রামের অংশগ্রহণকারী সাধারণ মানুষের প্রতিবাদী সত্তারও কিন্তু আমরা পরিচয় এখানে দেখব। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে এখানে একটা বিশেষ চরিত্র রয়েছে দাভা। অর্থাৎ দাভার মধ্যে আমরা দেখব যে মুক্তি সংগ্রামের একটা প্রচেষ্টা কিন্তু দাভার মধ্যে একটা প্রতিবাদী সত্তা নিয়ে লেখক কিন্তু তাকে তুলে আনার চেষ্টা করেছেন। তো তারপরে ভূমিকা অংশের পর আমরা চলে যাচ্ছি একদম মানে আমরা পৌঁছে যাচ্ছি এই যে গারো পাহাড়ের নিচে। যে গারো পাহাড়ে এই অংশটার মধ্যে, এই গদ্য রচনাটার মধ্যে তিনি কি করছেন? আসলে গারো পাহাড়ের যে অংশটা আমরা যদি দেখি তাহলে দেখব যে গারো পাহাড় যে বলতে যে বাংলাদেশের যে ময়মনসিংহ জেলার যে গারো পাহাড়,
অঞ্চলে যে রয়েছে সেখানে যে সেই অঞ্চলে যে সমস্ত আদিবাসী মানুষগুলো বাস করছে তার মধ্যে বিশেষ করে হাজং, গারো, কোচ, ডালু, মারগান প্রমুখদের জীবনযাত্রা এবং বিদ্রোহের কথাই কিন্তু লেখক এখানে তুলে আনার চেষ্টা করেছেন। তারপরে রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ছাতির বদলে হাতি। এই ছাতির বদলে হাতিটা কিন্তু আমরা এখানে কি রয়েছে? এখানে হালকা করে বলছি যে ছাতির বদলে হাতি এখানে আমরা দেখব যে এখানে চ্যাংমান নামক এক দরিদ্র গারো চাষি অজান্তে কিভাবে ধূর্ত মানে মহাজন যে মনমোহন যে রয়েছে তার কূট কৌশলের শিকার হয়ে সরবরাহ হয়েছিল তা আলোচ্য গদ্য মানে রচনার মূল বিষয় হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা দেখব যে এখানে তার যে মহাজনের যে কৌশলের শিকার হয়ে সরবরাহ হয়েছিল তা এখানে দেখানো হয়েছে। চেংমান আসলে সেই সমস্ত গারো চাষীদের প্রতিনিধি যারা প্রতিনিয়ত মহাজনী শোষণে নিঃস্ব রিক্ত হয়ে উঠেছিল। কোয়ালির কলকাতার মধ্যে রয়েছে তোমরা একটু দেখবে হুম, এই যে কলের কলকাতা রয়েছে, এই কলের কলকাতার মধ্যে কি কনসেপ্টটা আমাদের দেওয়ার চেষ্টা করেছেন লেখক সুভাষ মুখোপাধ্যায়। এখানে স্মৃতিচারণার মধ্যে দিয়ে কল্লোলিনী কলকাতার ২৫ বছর আগের চিত্র ও বর্তমান ধ্বংসাত্মক যে চিত্রটা সেটা কিন্তু তুলে আনার চেষ্টা করেছেন। সাধারণত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাও বলছি যে বক্সা জেলের অপূর্ব বর্ণনার পাশাপাশি লেখক সেখানকার বন্দীদের জীবনযাত্রা ও তাদের অত্যাচারের বিশদ তথ্য কিন্তু এখানে মানে সুন্দর করে দিয়েছেন। তারপরে হাত বাড়াও ৫০-এর মন্বন্তরের পটভূমিতে লেখক ক্ষুধার্ত, কাতর, দরিদ্র, ক্লিষ্ট মানুষের চিত্র অঙ্কন করেছেন, যারা মানবিকতার শোষণ এবং আঘাতে আহত হয়েছে। লেখক সভ্য সমাজকে সাহায্যের হাত বাড়ানোর জন্য এখানে আহ্বান করেছেন। যাই হোক, আজকে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা দেখব যে আমাদের মেঘের গায়ে জেলখানা। তো মেঘের গায়ে যে জেলখানা রয়েছে সেটা আমরা যদি পড়ি তাহলে দেখব যে আমার বাংলা গ্রন্থের যে অন্তর্গত যে মেঘের গায়ে জেলখানা যে নামক যে গদ্য রচনাটি রয়েছে সেটা যদি দেখি তাহলে দেখব যে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রংমশাল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আ যা একটি রিপোর্টাজধর্মী লেখা, রিপোর্টাজধর্মী গদ্য রচনা বলা যেতে পারে। তো যাই হোক আমরা এখানে যে মেঘের গায়ে যে জেলখানা সেখানে যে বক্সার জেলের যে একটা অপরূপ বর্ণনার পাশাপাশি এখানে সেই সেখানে যারা বন্দী কয়েদি রয়েছে তাদের জীবনযাত্রারও কিন্তু একটা সূক্ষ্মাতিসূক্ষ্ম কিন্তু চিত্র কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করেছেন এখানে। অর্থাৎ আমরা দেখব যে এই লেখাটা যদি আমরা পড়ি তাহলে দেখব যে লেখক একদম যাত্রাপথ অর্থাৎ তিনি যে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করেছেন, একদম বক্সার জেলে পৌঁছে যাচ্ছেন। তো যাত্রাপথের যে ১ম দিকে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম তিনি কিন্তু একদম বর্ণনা দিয়েছেন, যেটার মধ্যে দিয়ে আমাদের উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের একটা চিত্র কিন্তু আমরা পেয়ে যাব। তার পাশাপাশি এখানে তিনি যে বক্সার জেলের যে অপূর্ব মানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা যেমন তিনি কি বলেছেন, সেই সঙ্গে বক্সার জেলে বন্দী যারা রয়েছেন বা যারা কয়েদি হিসেবে রয়েছেন, তাদের জীবন যন্ত্রণারও কথা কিন্তু এখানে তিনি খুব কঠিনভাবে বাস্তবতার সঙ্গে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা আজকে যেটা মূল আলোচনার বিষয় যে মেঘের গায়ে জেলখানা, সেই মেঘের গায়ে জেলখানার যে এখান থেকে যেমন ধরনের প্রশ্নগুলো আসে, তো আজকের যে প্রশ্নটা আমরা আ এর মধ্যে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে জেলখানাটা পাহাড়ের ৩ তলা সমান আ একটা হাঁটুর উপরে। তোমরা দেখবে যে এই লাইনটা পেয়ে যাবে। আ আসলে আ অ প্রত্যেকেরই কিন্তু আমাদের আ মানে টেক্সটটা কিন্তু ভালো করে পড়া উচিত। কারণ লাইন তুলে দিয়ে কিন্তু প্রশ্ন হয়। তো আমাদের প্রত্যেকেরই অনেকেরই হয়তো আ স উত্তর জানা থাকে কিন্তু আমরা ধরতে পারি না যে কোথা থেকে আমরা লিখব। তো ফলত একটু যদি টেক্সটটা ভালো করে পড়া হয় তাহলে কিন্তু সহজেই উত্তর লেখার ক্ষেত্রে মানে সুবিধা হতে পারে। তো যাই হোক আজকের যে প্রশ্নটা আমরা দেখব যে অ্যা জেলখানাটা পাহাড়ের ৩ তলা সমান একটা হাঁটুর উপরে। এই লাইনটা দিয়ে কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো? এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা কিন্তু ২০১৮, ২০০০ গে
22-এ কিন্তু এটা কিন্তু এসছিল। তো যাই হোক, এটা আবার এরকম করেও হতে পারে, এটা আবার এরকম করেও হতে পারে এই প্রশ্নটা, বক্সার জেলখানা কয়েদিদের উপর কিভাবে অত্যাচার করা হতো মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে লেখো, এরকম হতে পারে। অর্থাৎ আমরা জেলখানার যদি কোনো বর্ণনা দেওয়া থাকে, জেলখানার যে আ মানে কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হয়েছিল, সেটার উপর ভিত্তি করে কোনো লাইন তুলে দিয়ে যদি প্রশ্ন হয়ে থাকে, তাহলে এই প্রশ্নের মানে একই রকম উত্তর হতে পারে। যাই হোক, আমরা আজকে আ যা যেটা আমরা পড়ছি আ সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা, তারই একটা প্রশ্ন। আর অথবা দিয়ে এটা আরেকটা এরকম হতে পারে, অথবা দিয়ে প্রশ্ন থাকতে পারে যে বক্সা জেলখানায় কয়েদিদের উপর কিভাবে অত্যাচার করা হতো, মেঘের গায়ে জেলখানার রচনা অবলম্বনে লেখো। তো এখানে আমরা উত্তর লেখারও কিন্তু একটা কৌশল তোমাদের দিয়ে দিব। সুন্দর করে উত্তর না লিখলেই কিন্তু আমাদের নম্বর পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। অনেকেই একদম কি প্যারা, প্যারা করে লিখে ঠিকই, বেশ ভালো হয়, ঠিক কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা হচ্ছে কোথায়? যখন ছেলেরা দেখবেন আরকি, অ্যা তখন তার চোখটাই কিন্তু ১ম ওই লেখাটার উপর পড়বে। এইজন্য পয়েন্ট, পয়েন্ট করে যদি লেখা যায় তাহলে বেশ ভালো হয়। তো আমরা কিন্তু পয়েন্ট, পয়েন্ট করেই লিখব। আমাদের উত্তর লেখার ক্ষেত্রে একটা কোটেশন কিন্তু আমরা ব্যবহার করব। সেই কোটেশনটা কি হতে পারে? দেখো, সেই কোটেশনটা হচ্ছে আমরা উত্তর লেখার ১ম এ একদম খাতার উপরের দিকে আমরা দেব। উপরের দিকে দিলে কি হবে? একদম যেকোনো আসলে উত্তর লেখার একটা সৌন্দর্যবোধ চলে আসবে। যে যদি একটা কোটেশন দেওয়া যায়। এই কোটেশনটা আমার বাংলা থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, আমরা এই কোটেশনটা কিন্তু ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে কি, যে উত্তরের উপরে একদম আমরা এই উদ্ধৃতিটা ব্যবহার করব। সেটা হচ্ছে পদাতিক জীবন তাকে নতুন ঐশ্বর্যের সন্ধান দিয়েছে। দেশের মাটির সঙ্গে পরিচয় সাধন করিয়েছে। এই তো যথার্থ আত্মপরিচয়। অর্থাৎ আ এই যে কোটেশনটা নিহারঞ্জন রায়ের, আমি দেখিয়ে দিচ্ছি এটা, এই কোটেশনটা। এই যে কোটেশনটা হচ্ছে খাতার একদম মানে মাঝখানে তোমরা সুন্দর করে একদম লিখবে, এবং সেই উদ্ধৃতিটা আ যিনি করছেন তিনি হচ্ছেন আমাদের নিহারঞ্জন রায়। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এটা খাতার একদম মাঝখানে, এবং এখান থেকে যেটা আমি বললাম যে, যেকোনো প্রশ্ন এলেই এই উদ্ধৃতিটা আমরা ব্যবহার করব। তারপরে আমরা চলে যাচ্ছি আ পরের পয়েন্টটায়। পরের যেটা রয়েছে যে এবার হচ্ছে উৎস। অর্থাৎ আমরা যেকোনো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে, বিশেষ করে যখন লাইন তুলে দিয়ে কোনো প্রশ্ন আসবে, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই আমরা যদি সুন্দর করে মানে একটু গুছিয়ে লিখি, যখন উদ্ধৃতি দিয়ে, এটা আমি বললাম। যখন লাইন তুলে দিয়ে কোনো প্রশ্ন আসবে, তখন আমরা কিন্তু তার উৎস দিয়ে কিন্তু উত্তরটা লিখব। তো উৎস বলতে এখানে যেখান থেকে নেওয়া হচ্ছে আরকি সেটা। কিন্তু পয়েন্টের নাম আমরা দিচ্ছি কি? পয়েন্টটা এখানে মেনশন করে দিবে তোমরা প্রত্যেকেই। এই পয়েন্টটা মেনশন করে দিয়ে উৎস লিখে তারপরে আ কোলন দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদের সুবিধে হবে। মানে চোখের নজরে পড়বে। তো এখানে আমরা কি লিখব? আমরা জানি যে পদাতিক কবি ও সাংবাদিক সুভাষ মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতার বাস্তব দলিল আমার বাংলা গদ্যগ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা গদ্যাংশ থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। এটা আমরা একদম মানে এখান থেকে যেকোনো প্রশ্নই আসুক না কেন, আমরা এই উৎসটা লিখতে পারি। শুধুমাত্র যেখান থেকে লাইনটা আসবে সেখানে শুধু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখানে যেমন মেঘের গায়ে জেলখানা, এটা যদি আ উম গারো পাহাড়ের নিচে ওখান থেকে আসে তাহলে সেটা বসিয়ে দিতে হবে। এটা যদি হাতবাড়াও আসে সেখান থেকে এটা বসিয়ে দিলেই হয়ে গেল। অর্থাৎ তোমরা নিজেই বুঝতে পারবে। তো তারপরেই আমরা পরের যে প্রশ্নটা আমরা পৌঁছে যাচ্ছি। অর্থাৎ সেখানে বলা হচ্ছে কোন জেলখানার কথা বলা হচ্ছে। তাহলে সেই জেলখানার যদি আ আমরা এখানে একটা আ উম পরিচয় দেওয়ার চেষ্টা করব, কোন জেলখানা। তো এখানে আমরা কোন জেলখানার যে পয়েন্টটা আমরা দেব, যেহেতু প্রশ্ন ওটা, সেজন্য প্রত্যেকটা প্রশ্ন যখন আলাদা, আলাদা নম্বর রয়েছে, মানে পার্ট অংশগুলোর, সেক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট করে লেখার চেষ্টাই করব। পয়েন্ট বলতে এখানে আমরা যে পয়েন্টটার নাম দিচ্ছি সেটা হচ্ছে, যেহেতু কোন জেলখানার কথা বলা হচ্ছে, তাহলে সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলব, যে পয়েন্টটার নাম দিতে পারি, সেটা হচ্ছে উদ্দিষ্ট জেলখানা। মানে কোন জেলখানা? উদ্দিষ্ট জেলখানা এখানে মেনশন করা হবে। সেক্ষেত্রে কি রয়েছে? এখানে ব্রিটিশ শাসকরা ১৯০৫ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে পর্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে প্রাক স্বাধীনতা পর্ব পর্যন্ত মুক্তি সংগ্রামীদের
বিনা বিচারে আটক করে রাখার জন্য বক্সা জেলখানা নির্মাণ করেন। আলোচ্য মেঘের গায়ে জেলখানা শীর্ষক গদ্যাংশে সেই বক্সার জেলখানার কথাই বলা হয়েছে। কত সুন্দর করে বলা হয়ে গেল। একদম এখানে উত্তরটা লিখলাম যে এই জেলখানা, না এখানে একদম ব্রিটিশদের তৈরি করা যে জেলখানা সেটাও আমরা কিন্তু সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এগুলো একটু হালকা করে একবার পড়ে নেবে। এত সহজ করে লেখা রয়েছে, কোনো অসুবিধা হতে পারে না। তারপরে রয়েছে কি যে ওখানে যে প্রশ্নটা রয়েছে যে সেই কয়েদিদের উপর কীভাবে, সাধারণ কয়েদিদের উপর কীভাবে অত্যাচার করা হতো। সেই এবার আমরা কিন্তু দ্বিতীয় পার্টের উত্তর আমরা করছি। সেখানে পয়েন্ট হিসেবে থাকছে সাধারণ কয়েদিদের উপর অত্যাচার। এটা একটা। এগুলো যদি তোমরা পারো একটু আলাদা কালিতে করবে, নইলে একটু মানে সেম কালিতেও লিখতে পারো, নইলে আন্ডারলাইন করে দিলেই হয়ে গেল। যাই হোক, এখানে যেটা আমরা বলছি, যেকোনো জেলের সাধারণ যে বর্গের যে অপরাধীরা রয়েছে, সেই নিম্ন বর্গের অপরাধীর উপর কি বৈষম্য নীতি পালন করা হয়ে থাকে। এটা আমরা জানি সবাই। অর্থাৎ জেলখানায় যে সাধারণ মানুষগুলো থাকে, যারা নিম্ন বর্গের সাধারণ পিছিয়ে পড়া মানুষ, যারা অপরাধী হিসাবে সেখানে জেলখানায় যায়, তাদের উপর কিন্তু বৈষম্য রীতি চলে। আ কি তাদের ওপরে অত্যাচারের ক্ষেত্রে কোনো জেলখানায় তাই পিছিয়ে থাকে না। মানে সব জেলখানাতেই কিন্তু তাদের নিম্নবর্গের মানুষদের কিন্তু অত্যাচার করা হয়ে থাকে। লেখক কিন্তু নিম্নবর্গের মানুষদের কিন্তু প্রত্যক্ষভাবে এখানে তুলে আনার চেষ্টা করেছেন মানে প্রত্যেকটা লেখার মধ্যেই। যাই হোক, বক্সার জেলখানাও সেই দিক থেকে পিছিয়ে ছিল না। আলোচ্য মেঘের ঘায়ে জেলখানা গদ্য রচনায় লেখক সুভাষ মুখোপাধ্যায় বক্সার জেলের সাধারণ কয়েদি তথা নিম্নবর্গের বন্দীদের প্রাত্যহিক জীবনযাত্রার বাস্তব ছবি তুলে ধরেছেন। সেখানে কয়েদিদের হরেক রকম কাজ করতে হতো। অর্থাৎ সেখানে যে সাধারণ কয়েদিরা রয়েছে তাদের অনেক, অনেক কাজকর্ম করতে হতো। তারপরও পান থেকে কি চুন খসলে আ তোমরা একটু এখানে একটু স্পেলিংটা ভুল রয়েছে। চুন খসলে হবে। অর্থাৎ সামান্যতম তাদের যদি ভুল ত্রুটি হয় তাহলেও তাদের উপর নেমে আসতো কি অমানবিক অত্যাচার। সামান্যতম অপরাধের তাদের কপালে যুক্ত ঠা মানে ডান্ডার বাড়ি, এগুলো একটু দেখে নেবে। একটু ঠান্ডার বাড়ি হয়ে গেছে, এখানে একটু বানানটা ভুল রয়েছে টাইপ করতে। তো ডান্ডার বাড়ি হবে, ডান্ডার বাড়ি অথবা লোহার নাল লাগানো বুটের লাথি। এছাড়াও কারো নামে নালিশ এলে তার ডাক পড়তো অ্যা কেস টেবিলে। এখানে ডাক পড়তে হবে। ঠিক আছে? অপরাধের মাত্রা অনুযায়ী তাদের নানারকম শাস্তি হতো। যেমন সেই কী শাস্তি হতো সেগুলো কিন্তু আমরা এখানে সাব পয়েন্ট হিসাবে রাখছি। তোমাদের একদম এগুলো মানে পয়েন্ট করে, করে যদি তোমরা উত্তর করো তাহলে কিন্তু বেশ নম্বর পাওয়ার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো ১ম পয়েন্টটা সাব পয়েন্ট আমরা কি দিতে পারি? ১ হচ্ছে ডিক্রি বন্ধ জারি। ছোট, ছোট এখানে আমরা পয়েন্টটা মেনশন করে তারপরে তোমরা একটু লিখে দেবে। ছোট নির্জন অন্ধকার কুঠুরিকে সাধারণত বলা হয় ডিক্রি। কয়েদিদের সেখানে মাসের পর মাস আটকে রাখা হয়। কখনো বা পায়ে পরানো থাকতো ভারী লোহার বেড়ি। বড় দরজার নিচে সরু ফাঁক দিয়ে ঠান্ডা খাবারের থালা সানকি ছুঁড়ে দেওয়া হয়। এ যেন জেলখানার ভেতরে আরেক জেলখানা। অর্থাৎ জেলখানার ভেতরে কীভাবে সাধারণ কয়েদিদের যে অত্যাচার, সেই অত্যাচারের চিহ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানে অস্বাভাবিক একটা আচরণ তাদের উপর কিন্তু করা হতো। যাই হোক, পরের যে সাব পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মার্কা কাটা জারি। অর্থাৎ জেলখানার আমরা দেখব যে সেখানে মার্কা কাটা জারি, অর্থাৎ সেই নিয়মকানুনগুলো রয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মার্কা কাটা জারি। কী রয়েছে এখানে? কয়েদিদের প্রতি বছরে ৩ মাস পরে সাজা মাফ করা হয়। অর্থাৎ তারা প্রত্যেক বছরে ৩ মাস সাজা মাফ করে দেওয়া হয়। ডেকে পাঠা ডেকে ডেকে বলা হয় কি মার্কা। জেলের কর্তাদের মন জোগাতে না পারলে মার্কা কিন্তু কাটা যায়। অর্থাৎ জেলে যারা রক্ষকর্তা রয়েছে তাদের মন জোগাতে যদি পারা যায় তাহলে কিন্তু মানে মার্কাটা থেকে যায়। আর যদি মানে তাদের মন জোগাতে যদি না পারা যায় তাহলে কিন্তু মার্কা কেটে নেওয়া হয়। অর্থাৎ অত্যাচারের পরিমাণটা আবার বৃদ্ধি পেয়ে যায়। তারপরে যে রয়েছে সেটা হচ্ছে কম্বল ধোলাই। সেই কম্বল ধোলাই পয়েন্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে, কথায়, কথায় বক্সার জেলের কর্মচারীরা নিম্নবর্গের সাধারণ কয়েদিদের দেহ কম্বলে জড়িয়ে লাঠিপেটা করে, যাকে বলা হয় কম্বল ধোলাই। এসব ছাড়াও চোর, পকেটমার কিংবা গরিব বন্দীদের সঙ্গে বক্সার জেলে দুয়োরানি ছেলেদের মতো ব্যবহার করা হয়। কিন্তু অভিজাত অপরাধীরা সব রকম সুবিধা ও সম্মান সেখানে কিন্তু পায়।
অর্থাৎ আমাদের উত্তরটা আমরা যে সাধারণ কয়েদির উপর সাধারণ কয়েদিদের উপর কীভাবে এরকম অত্যাচার করা হতো সেটা আমরা পেলাম। কিন্তু তার পাশাপাশি যে সাধারণ কয়েদিদের পাশাপাশি বক্সার জেলে কিন্তু অভিজাত অপরাধীরাও কিন্তু থাকতো। কিন্তু অভিজাত যে অপরাধীরা থাকতো তারা কিন্তু সাধারণ নিম্নবর্গের কয়েদিদের মতো কিন্তু অত্যাচারিত হতো না। তারা সেখানে কীভাবে থাকতো? তারা সব রকম সুবিধা তারা যেমন পেত এবং তাদের একটা সম্মানের সঙ্গে কিন্তু সেখানে তাদের জায়গা দেওয়া হতো। অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা যদি আসে তাহলে এভাবে যদি একদম সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ফুল নম্বর আ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে। যাই হোক আমার ১ম প্রচেষ্টা আ তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর প্রত্যেককে বলছি তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে প্রত্যেকেই এটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? আর পরবর্তী আমাকেও উৎসাহিত করবে। তাহলে আমিও কিন্তু তোমাদের সঙ্গে মানে থাকবো। আর সেই সঙ্গে তোমরা অবশ্যই আমাকে নানারকম মন্তব্য করতেই পারো। তোমাদের প্রশ্ন, তোমাদের কোনো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। তো এখানেই রাখছি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে।